প্রহর? কারো ডাক শুনে প্রহর পেছনের দিকে তাকালো। ওর মা এসেছে। প্রহর আবারও জলের দিকে তাকালো। আশ্চর্য তো, এখন ওর প্রতিবিম্ব স্বাভাবিক, হাসছে না কেন? এতক্ষণ তবে কি হচ্ছিল? নাজিফা এবং ইহসান দৌড়ে এসে প্রহরের পাশে গিয়ে বসল। প্রহর তাকালো না ওনাদের দিকে। নাজিফা ছেলের কাঁধে হাত রেখে শান্ত সুরে বলল, তোর দাদুর বাড়িতে আসবে একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না? আর ওভাবে অথৈকে নিয়ে এলি কেন? অথই আমার স্ত্রী, আমি ওকে কোথাও নিয়ে গেলে নিশ্চয়ই আমার কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না। বারবার গোয়ার্তামি করবি না প্রহর। তুই টিনেজ প্রহর নেই যে এখন যা মন চাইবে তাই করবি। তুই নিজেই আমাকে বলেছিলি অথয়ের সঙ্গে ডিভোর্সের ব্যবস্থা করতে। আবার কি মনে হলো তোর বলা নেই কওয়া নেই মেয়েটাকে ওর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে এসেছিস তোর দাদুর বাড়িতে? তুই কি চাইছিস বল তো আমাদের? আমার অথইকে চাই। কতবার বোঝাবো তোমাদের? একই কথা বারবার বলতে বলতে আমি ক্লান্ত। অথইকে যদি না পাই, আই সোয়ার ছেলের মরা মুখ দেখার জন্য প্রস্তুত হও তোমরা। নাজিফা বিস্মিত হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। প্রহর রাগে অন্ধ হয়ে গেছে। কি বলছে কিছুরই বোধগম্য নেই তার। নাজিফা বিস্মিত হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। প্রহর রাগে অন্ধ হয়ে গেছে। কি বলছে কিছুরই বোধগম্য নেই ওর। ইহসান ছেলের কাঁধে হাত রাখল। ব্যাস, একটুখানি স্নেহ মাখা স্পর্শের প্রয়োজন ছিল বোধ হয়। প্রহর ওর বাবাকে জড়িয়ে ধরল। তারপর কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলল, ভালোবাসা বড্ড খারাপ অনুভূতি কেন? ওকে না পেলে মনে হয় অনুভূতির তাপে পুড়ে ছাই হয়ে যাব। বাবা, ওকে আমার করে দিন না। ওকে না পেলে আমি জানি না আমার পরিণতি কি হবে। আমার শুধু অথইকে চাই বাবা। পৃথিবীর কোনো কিছুই আমাকে মুগ্ধ করেনি, মোহে আটকাতে পারেনি, টাকা পয়সার প্রতি লোভ জাগাতে পারেনি। আমার নিজের হাতে গড়া কোনো সম্পদ আমাকে মানসিক তৃপ্তি দিতে পারেনি। আমার মুগ্ধতা, ভালোবাসা, সম্পদ, লোভ, মানসিক তৃপ্তি সবটাই যেন অথইকে ঘিরে গড়ে উঠেছে বাবা। আমি অথইকে না পেলে মরে যাব বাবা, স্রেফ মরে যাব। এদিকে আলফাজ মেয়েকে বলল, তোর মোটেও উচিত হয়নি অত রাতে ঘর থেকে বের হয়ে প্রহরের সঙ্গে দেখা করার। প্রহরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, তুই জানিস। আবিরের পরিবার কোনোভাবে জেনে গেছে তুই বাড়িতে নেই। তোকে তোর অফিসের বস কিডন্যাপ করেছে। তুই আন্দাজ করতে পারছিস আমাদের জন্য ব্যাপারটা কতটুকু এম্বারাসিং? আলফাজ মেয়ের উপর রেগে কথাগুলো উগরে দেয়। সাবিনা অথইয়ের কাঁধে হাত রেখে পাশে বসেছিল। অথই মাথা নিচু করে বসে ওর আব্বুর কথাগুলো শুনছিল। ওর আব্বুর বলা কথাগুলো শেষ হতেই শান্ত সুরে ওর আব্বুকে জবাব দিল, আমার অফিসের বস আমাকে কিডন্যাপ করেনি আব্বু, আমাকে আমার স্বামী নিয়ে এসছে। দুটো বাক্য যেন বজ্রপাতের ন্যায় পড়ল সাবিনা এবং আলফাজের ওপর। বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। অথই সেদিকে কর্ণপাত না করেই আলফাজের দিকে তাকিয়ে বলতে লাগলো, তোমরা মোটেও এই কাজটা ঠিক করনি আব্বু। আমি তোমাদের কতটা ট্রাস্ট করি, আর তোমরা কি করলে আমাকে একটিবার জানানোর প্রয়োজন বোধ করলে না। আবিরকে আমি স্রেফ বন্ধু, ভালো বন্ধু মনে করি, এর বাইরে নাথিং এলস। সেই আবিরের সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করে রেখেছো আমাকে না জানিয়ে। কিন্তু তুই তো আবিরকে বস। সাবিনাকে পুরো কথা সম্পূর্ণ করতে বাধা দিল অথই। মা, আমি আবিরকে নয় প্রহরকে ভালোবাসি। সাবিনা এবং আলফাজ মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তাদের মাথায় কিছু ঢুকছে না। সাবিনা অবাক হয়ে অথইকে প্রশ্ন করল, কিন্তু তুই তো বলছিলি তুই অন্য কাউকে ভালোবাসিস। প্রহরের সঙ্গে যেন তোর ডিভোর্সের শীঘ্রই ব্যবস্থা করি। আবার এখন তুই নিজেই বলছিস যে প্রহরকে তুই ভালোবাসিস। অথই ওর মায়ের হাত ধরে বলল, মা, খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমার। ইধি ফুপি আমাকে কেবল ব্যক্তি সম্পর্কে এবং তার সঙ্গে আমার কি সম্পর্ক এটুকু বলেছিল, নাম বলেনি। আমি রাঙামাটি থেকে আসার পর তোমাদের যখন ডিভোর্সের ব্যবস্থা করতে বললাম তখনও কিন্তু পারতে আমাকে নামটা জানাতে, কিন্তু বলনি তোমরা। তুমি এবং আব্বু কখনোই আমাকে নাম জানাতে চাওনি। অথই ওর মায়ের হাত ধরে কথাগুলো বলে ওর আব্বুর দিকে তাকিয়ে বলল, আব্বু, আমি প্রহরকে ভালোবাসি। প্রহরকে পাওয়ার জন্য আমি সেই ব্যক্তির কাছ থেকে
মুক্ত হওয়ার জন্য তোমাদের ডিভোর্সের ব্যাপারে বলেছিলাম। অথই মাথা নিচু করে ফেলল। কত বড় একটা ভুল বোঝাবুঝির কারণে ওদের জীবনে কত বড় বিপর্যয় আসতে চলেছিল। আলফাজ উঠে দাঁড়ালো, ধীর পায়ে হেঁটে অথইয়ের সামনে এসে দাঁড়ালো। সাবিনা মেয়েকে এক পাশে জড়িয়ে ধরল, কারণ আলফাজের রাগান্বিত চেহারা অনেক কিছুই বলে দিচ্ছিল। আলফাজ হাত ওঠাতেই অথই ভয়ে চোখ বন্ধ করে ফেলল, আর সাবিনা মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরে বলল, মোটেও আমার মেয়ের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে না আলফাজ। কাউকে ভালোবাসা অপরাধের কিছু নয়, মনের অজান্তেই হোক। অথই কিন্তু আমাদের পছন্দ করা পাত্রকেই ভালোবেসেছে। তুমি নিজে কি করেছো? আমাকে টিউশনি পড়াতে যেয়ে আমাকে ভালোবাসার মোহে ফেলে বিয়ে করেছো, আর আমাদের মেয়ে নিজের স্বামীকে ভালোবাসে বলে ওর গায়ে তুমি হাত তুলতে চাইছো? তোমরা নারীরা পারো বটে, কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাও আল্লাহ ভালো জানেন। আমি আমার মেয়ের গায়ে হাত তুলব? তোমার মস্তিষ্কে এই টাইপের ভাবনা এলো কোত্থেকে সাবিনা? আলফাজ মৃদু স্বরে সাবিনাকে বকল। অথই ওর মায়ের কাঁধ থেকে মুখ তুলে আব্বুর মুখের দিকে তাকালো। দেখলো ওর আব্বু হাসি মুখে তাকিয়ে আছে। আলফাজ মুচকি হেসে অথইয়ের মাথায় হাত রেখে বলল, অথচ কিছু মাস আগেও আমি জানতাম আমার অথই প্রহরকে পছন্দ করে না, আর আজ প্রহরকে ভালোবাসে, অথচ আমি জানি না। প্রহরকে ভালোবাসিস বলেই কি তোর জীবনে আমার প্রায়োরিটি কমে গেছে অথই? মোটেও না আব্বু, তুমি আমার মাথার তাজ। তোমাকে আমার মাথার মুকুটের ন্যায় সাজিয়ে রেখেছি। তোমাকে সরিয়ে দেয়া মানে আমার জীবনের সকল দুঃসাহস, ভালোবাসা, স্নেহ, আর্তনাদ, আত্মমর্যাদা, অস্তিত্বকে হারিয়ে ফেলা। তুমি আমার জীবনের সৌন্দর্য আব্বু। তোমার মেয়ের এত দুঃসাহস হয়নি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করার। তুমি না সবসময় বলো আমি তোমার প্রিন্সেস। মা, আর তুমি হলে আমার কুইন এবং কিং। তোমরাই আমার রাজ্য। তোমাদের হারিয়ে ফেলে যে আমার প্রিন্সেস পদবি হারিয়ে যাবে। অথই ওর আব্বুর হাতের উপর মাথা ঠেকিয়ে কথাগুলো বলল। চোখের কোণে জল জমে আছে, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে। আলফাজের তৃপ্তির ঠিকর তুলল। সাবিনা নিজের চোখে থাকা জল আড়াল করে মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই আমাদের একমাত্র সন্তান। তোর সুখ চাই বলে নাজিফার সঙ্গে আমার বন্ধুত্বের পরোয়া অবধি করিনি। সবার আগে আমি তোকেই চাইছি। অথই, তোর আব্বু ভেবেছিল আবিরকেই হয়তো তুই পছন্দ করিস, তাই আবিরের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিল। পরে তোকে সারপ্রাইজ হিসেবে জানাতো, অথচ আমাদের জন্য যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তা কি জানতাম? তুই যা চাইবি তাই হবে অথই। অথয়ের চোখে সুখের কান্না। ওর মাকে জড়িয়ে ধরল। সাবিনা মেয়েকে বুকে জড়িয়ে রাখল। আলফাজ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। প্রহর, অথই আসছে ওর দিকে। প্রহর চট করে পিছনে ফিরল। দু হাত দিয়ে চোখের কোণায় জমে থাকা জল মুছে ফেলল। তারপর চেহারায় স্বাভাবিক একটা ভাব বজায় রেখে অথইয়ের দিকে ফিরল। ততক্ষণে অথই প্রহরের পেছনে এসে দাঁড়িয়েছে। প্রহরকে দেখেই আটকে উঠল অথই। দুটো চোখের পাতা ফুলে গেছে তার। অথই বিস্মিত হয়ে প্রহরকে জিজ্ঞেস করল, আপনি কাঁদছিলেন? প্রহর মাথা নাড়িয়ে না বোঝালো সে কাঁদেনি। অথই প্রহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি আমাকে বিয়ে করবেন? অথইয়ের কথায় প্রহর অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল, যেন বিশ্বাস হচ্ছে না ওর। তবুও অথইয়ের কথায় জবাব দিল, আমি তোমাকেই চাই অথই। বিয়ে করলে তোমাকেই করব, কারণ তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই। তাহলে আজই আমাকে বিয়ে করবেন। আপনার কাজিনের বিয়ের আসরে আমাদের বিয়ে হবে। তোমার বাবা মা রাজি না অথই, তারা আমাদের বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নেবে না। যদি মেনে নেয়? অথইয়ের দুষ্টুমি ভরা কথায় প্রহর চমকে ওঠে। সত্যি কি তাই? হুট করে অথইয়ের পেছনে চোখ পড়ল প্রহরের। কারা যেন আসছে।
অথৈর বাবা মা এবং তার আব্বু আম্মি। প্রহর আবারও অথৈর দিকে তাকালো। অথৈ মুচকি হেসে বলল, অবশেষে আপনাকে পাবার আশার আলো খুঁজে পেয়েছি। সেই আশার আলো অন্ধকার গ্রাস করার আগেই চলুন না আমরা আমাদের গন্তব্য একই পথের উদ্দেশ্য শুরু করি। ক্লান্ত পথের পথিক আমরা। আমাদের জীবনের প্রতিটা পদে পদে একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যাব। আপনি হবেন তো আমার জীবন সঙ্গী? কথাটি বলেই অথৈ প্রহরের চোখের দিকে তাকালো। দেখল প্রহরের চোখে পানির উপস্থিতি। ফুট করে প্রহরের চোখের জল গড়িয়ে পড়ল। অথৈ অবাক হয়ে তাকিয়ে রইল। প্রহর কান্নারত অবস্থায় অথৈকে বলল, বিয়েতে কি পড়বে? এত অল্প সময়ে এত সব অ্যারেঞ্জ করব কিভাবে? প্রহরের কথায় ফিক করে হেসে ফেলল অথৈ। প্রহর বোকা চোখের দৃষ্টিতে তাকিয়ে অথৈকে বলল,